গুড মর্নিং। আমরা আজকে এসে হাজির হলাম আবার। আমরা যে চ্যাপ্টার শুরু করেছিলাম সেই চ্যাপ্টারটার প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি, আর হয়তো এই ক্লাসটাই শেষ করে আমরা চ্যাপ্টারটাকে শেষ করে দেব। তো আমরা ইতিমধ্যে অ্যালজেব্রা, তার মধ্যে লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, ট্রিকোনোমেট্রির কনসেপ্ট আমি আর নতুন করে কিছু বলছি না, তোমরা যা জানো তাতেই আপাতত কাজ আমরা করে নিতে পারবো। আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে কিছু ধারণা পেয়েছি, এবং সর্বোপরি আমরা শেষ ক্লাস যেটা, সেখানে আমরা গ্রাফ সম্পর্কে একটা ওভারঅল ধারণা আমরা পেলাম। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে শেষ করব আজকের চ্যাপ্টার, দুটি বিষয়, এবং মূল বিষয়টা হচ্ছে ক্যালকুলাস। আজকের আধুনিক পদার্থবিদ্যায় ক্যালকুলাসের গুরুত্ব হচ্ছে অত্যন্ত বেশি। আমরা যখন পড়াশোনা করেছি তখন ফিজিক্সের ক্ষেত্রে, আমরা হায়ার সেকেন্ডারি যখন পড়েছি তখন এইভাবে ক্যালকুলাসের ব্যবহার এতটা শুরু হয়নি আমাদের এখানে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ক্যালকুলাসের ব্যবহার একদম অত্যন্ত ভীষণভাবে ক্যালকুলাসকে আমরা ইউজ করছি, এবং তোমরা দেখতে পাবে যে ক্যালকুলাস ব্যবহার করলে অত্যন্ত কঠিন কঠিন সমস্যা অত্যন্ত সহজ এবং অত্যন্ত শর্ট ফর্মে, খুব ছোট করে আমরা শেষ করতে পারি, আমরা কমপ্লিট করব। তো আমরা আজকের আলোচনাটা আমাদের ক্যালকুলাস তোমরা তোমাদের সিলেবাসের 12 ক্লাসে তোমরা ক্যালকুলাস সম্পর্কে, 11এও সম্ভবত আছে, ক্যালকুলাস আরও ডিটেলস তোমরা জানবে। তো এই ক্যালকুলাসের আমরা দুটো অংশকে মূলত করব। সেটা হচ্ছে ক্যালকুলাসের দুটো পার্ট। একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আরেকটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো দুটো পার্ট আমরা এখানে আলোচনা করব। প্রথমে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্পর্কে বলবো, তারপরে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস সম্পর্কে বলবো। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয়ে তোমরা একটু মন দিয়ে বিষয়টাকে শুনবে। আমি প্রথমে একটা বিষয় তোমাদের সামনে নিয়ে আসছি। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমরা এখন শুরু করছি, তো সেখানে আমরা একটা ছোট্ট বিষয় আমি নিয়ে আসছি। তো দেখো, মনে করো আমি একটা স্ট্রেট লাইনের কথা বললাম। ধরো একটা স্ট্রেট লাইন, যে কোনো একটা স্ট্রেট লাইন, ধরো এরকম একটা স্ট্রেট লাইন আছে। তো এই স্ট্রেট লাইনটায় এক্স প্রাইম ও ওয়াই প্রাইম। এই স্ট্রেট লাইনটার আমি যদি গ্রেডিয়েন্ট বার করতে চাই, অর্থাৎ এর স্লোপ বা নতি যদি আমরা বার করতে চাই, তাহলে আমরা সেই ফর্মুলায় আমরা বলতে পারি যে m ইজ ইকুয়ালস টু, এমনি তো আমরা জানি m ইজ ইকুয়ালস টু ট্যান থিটা। অর্থাৎ ট্যান থিটাটা কি না, এটা যদি আমরা এটা বাড়িয়ে দিই, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে তার থিটা, তার ট্যান অনুপাত, সেটা হচ্ছে। তো এটাকে আমরা কোঅর্ডিনেটেড টার্মে যেভাবে প্রকাশ করেছিলাম নিশ্চিতই তোমাদের মনে আছে, তবু আমি আরেকবার বলছি। ধরো আমি যদি দুটো বিন্দু নিই, ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তো x1 y1, তার মানে x1 কোনটা, এখান থেকে এটা x1, এটা y1, তার মানে দিস ইজ x1, দিস ইজ y1। আর এখান থেকে হচ্ছে এটা x2, আর এটা হচ্ছে y2। তো এখন আমরা যদি এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমি যদি এখান থেকে এইটার সমান্তরাল একটা সরলরেখা টানি, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটাও থিটা। তো এখন এইখান থেকে এই দূরত্বটা x2, এইখান থেকে এই দূরত্বটা x1, তাহলে স্বাভাবিকভাবে
এটা হচ্ছে x2 মাইনাস x1, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে y2, এটা হচ্ছে y1, তার মানে এইটাও y1, এখান থেকে এটা, তাহলে এখান থেকে এটা হচ্ছে y2 মাইনাস y1। তার মানে এই ট্রায়াঙ্গেলে তোমরা জানো যে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে লম্ব মানে কোনটাকে ধরি আমরা, ওই ত্রিকোণমিতির আলোচনা যেটা আমি বলছিলাম, যে থিটা কোণ যদি এটাকে ধরি তাহলে তার সামনে তার বিপরীত দিকে যে বাহুটা সেটাকে আমরা ধরি লম্ব, আর তার সঙ্গে যে লম্ব সেটা হচ্ছে ভূমি। তার মানে ট্যান থিটা সমান বা এম সমান হচ্ছে y2 মাইনাস y1 লম্ব বাই ভূমি x2 মাইনাস x1। এটা হচ্ছে এই সরলরেখার নতি। এখন এখানে তুমি যদি যে কোনো এই সরলরেখার যে কোনো দুটো বিন্দুকে নিয়ে করো, যে কোনো পয়েন্টে, আমরা দেখব নতিটা কিন্তু সেম। তো সেই জন্যে আমরা বলতে পারি যে একটা সরল রেখা, সেই সরল রেখাটা হচ্ছে ইউনিগ্রেডিয়েন্ট, বা এর গ্রেডিয়েন্ট হচ্ছে সর্বদা সমান, একই, প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে একই। কিন্তু আমরা যখন ফিজিক্স পড়তে যাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এবং বিভিন্ন ক্ষেত্রে নন লিনিয়ার কার্ভ চলে আসে লেখচিত্র। এখন নন লিনিয়ার কার্ভের ক্ষেত্রে আমরা যদি গ্রেডিয়েন্ট বার করতে চাই তাহলে কি হবে আমরা একটুখানি ছবির মাধ্যমে দেখে দিই। তো এটাকে আমি আপাতত মুছে দিচ্ছি। দেখা যাচ্ছে যে ধরো আমি যদি একটা লেখচিত্র এখানে অঙ্কন করি, ধরো আমি যদি জাস্ট এটা এরকম একটা কার্ভ, এই কার্ভের প্রত্যেকটা, এটা এক্স এক্স প্রাইম ও ওয়াই ওয়াই প্রাইম, এই কার্ভের আমি যদি দুটো বিন্দু নিই এরকম, এই বিন্দুর আমি যদি প্রতিটা বিন্দুতে দেখি, এই বিন্দুতে যদি আমরা ইয়ে বার করতে চাই গ্রেডিয়েন্ট বা ট্যানজেন্ট, তাহলে এখানে একটা আমাকে স্পর্শক বা ট্যানজেন্ট অঙ্কন করতে হবে এই বিন্দু দিয়ে। তাহলে ধরো এটা আমি একটা ট্যানজেন্ট আমি একটা আঁকলাম, এটা বেঁকে গেল একটুখানি, তার মানে এটা হলো ধরো θ1। তাহলে এই বিন্দুতে m1 সমান কত হবে, tan θ1। এখন যদি এই বিন্দুতে আমি বার করতে চাই, দেখো তাহলে এখানে একটা ট্যানজেন্ট বা স্পর্শক আমরা অঙ্কন করব এই বিন্দুতে, সেটা এইটা হচ্ছে θ2, তার মানে m2 সমান tan θ2। আবার যদি এখানে বার করতে চাই তাহলে প্রত্যেকটা বিন্দুতে তুমি যদি বার করতে চাও, প্রতিটা বিন্দুতে হচ্ছে ট্যানজেন্ট আলাদা, কারণ এরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিভিন্ন কোণ করছে। তাহলে স্বাভাবিকভাবে সরলরেখার ক্ষেত্রে যে সুবিধাটা ছিল, অর্থাৎ এর প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে ট্যান থিটার মানটা হচ্ছে একই, কিন্তু এখানে প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে ট্যান থিটার মান আলাদা। তাহলে এক্ষেত্রে আমরা এই সমস্যার সমাধান কিভাবে করব? আমরা ক্যালকুলাসের মানে আমরা কি বলে কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে আমরা কিভাবে এটা করতে পারি। এখন লক্ষ্য করার বিষয়, ধরে নাও আমি যদি ধরে নিই এই যে বিন্দুটা, ধরো এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। এখন পি বিন্দুর স্থানাঙ্ককে যদি আমরা x1 y1 ধরি, আর কিউ বিন্দুর স্থানাঙ্ককে যদি আমরা x2 y2 ধরি, তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা এখানে এইটা যদি এরকম সেই আগের মতো অঙ্কন করি, তাহলে এখানে দেখা যাচ্ছে এইটা তো একটা কার্ভ, ফলে এখানে এটা বিভিন্ন হচ্ছে। কিন্তু এখানে তার মানে আমরা যদি এই 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 রেঞ্জটার জন্য যদি ধরো আমরা এরকম একটা করার চেষ্টা করি যে ট্যান থিটা সমান y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখন এটার প্রতিটা বিন্দুতে যেহেতু আলাদা থিটার মান, তাই এই ফর্মুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। এবার খেয়াল করে দেখো, যদি আমরা এইভাবে করি, এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুকে যদি খুব কাছাকাছি নিয়ে আসি, তুমি দেখো লক্ষ্য করে যত কাছে নিয়ে আসবো তত কিন্তু এই যে এই সরলরেখার যে বক্রতা, সেই বক্রতাকে আমরা নেগলেক্ট করতে পারবো। যেমনটা দেখো পৃথিবী, আমি যদি এইভাবে ভাবি যে পৃথিবী হচ্ছে একটা, মনে করো একটা গোলক, কিন্তু আমরা যখন পৃথিবীর তে দাঁড়িয়ে থাকি, পৃথিবীর ভূমিভাগটাকে দেখি, আমরা কি বুঝতে পারি পৃথিবী গোলক,
যে পৃথিবী এরকম গোলাকার? তা কিন্তু আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? তার কারণটা হচ্ছে এত বড় পৃথিবীর আমরা একটা ছোট্ট অংশকে যখন দেখি সেটা মনে হয় যেন সমতল। ঠিক সেরকমভাবেই আমরা যদি এরকমভাবে ভাবি যে একটা বড় বৃত্ত এর প্রত্যেকটা বিন্দুতে হচ্ছে এটা কার্ভ রয়েছে, কিন্তু যদি আমি একটা ছোট্ট অংশ, এইটুকু বৃত্তের মধ্যে একটা যদি ছোট্ট অংশ নিয়ে কাজ করি, তাহলে দেখো অলমোস্ট এই ছোট্ট অংশটাকে মনে হচ্ছে একটা স্ট্রেট লাইন। তাহলে এই যে দুটো বিন্দু হচ্ছে দুটো বিভিন্ন দূরত্বে রয়েছে, ফলে এই কার্ভেচারটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু যদি এমনটা হয় যে এই দুটো বিন্দু যদি খুব কাছাকাছি চলে আসে, একেবারে সরাসরি উপরে না পড়ে একবারে কাছাকাছি চলে আসে, তাহলে এই দুটো বিন্দুর যে অংশটা পাবো, সেই দুটো বিন্দুর মধ্যেকার যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা অলমোস্ট একটা স্ট্রেট লাইন বলতে পারবো। আর স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমরা কি বলেছি না, স্ট্রেট লাইনের ক্ষেত্রে হচ্ছে ট্যান থিটা, এখানে এম বা ট্যান থিটা ধ্রুবক হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারি একটা শর্ত সাপেক্ষে। তাহলে ট্যান থিটা এম সমান, তাহলে এম সমান আমরা যদি y2 মাইনাস y1 তার মানে কি y2 আর y1 খুব কাছাকাছি হবে, আবার x2 মাইনাস x1 এটাও খুব কাছাকাছি হবে, কিন্তু সমান নয়। তো সেক্ষেত্রে আমরা y2 মাইনাস y1 কে আমরা যদি হচ্ছে ডেল y বলি, আর x2 মাইনাস x1 কে আমরা যদি ডেল x বলি, কোন শর্তে এটাকে m বলতে পারবো সরলরেখার মতো? না, যদি ডেল x প্রায় জিরোর কাছাকাছি হয়, অঙ্কের ভাষায় এটাকে আমরা লিমিট দিয়ে প্রকাশ করি, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো। আমি বিষয়টা একটু বলছি তোমাদের কাছে। লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই বাই ডেল এক্স, আমরা এইটাকে সরাসরি অঙ্কের ভাষায় লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স। এটাকে আমরা বলি ডিওয়াই বাই ডিএক্স। তার মানে একটা কার্ভেচার, একটা যখন কার্ভ হবে, সেই কার্ভের ক্ষেত্রে আমরা নতি বার করার জন্য যে বিন্দু দুটোকে আমরা চুজ করব, সেই বিন্দু দুটো যদি অত্যন্ত কাছাকাছি হয়, অর্থাৎ এক্স দূরত্বটা যদি হচ্ছে টেন্স টু জিরো হয়, তাহলে পরে যে তোমার ইয়েটা বেরোবে মানে এম, সেটা ডিওয়াই বাই ডিএক্স দিয়ে প্রকাশ করব। এখানে মনে রাখতে হবে ডিওয়াই মানে কিন্তু ডি ইন্টু ওয়াই নয়, ডিএক্স মানে কিন্তু ডি ইন্টু এক্স নয়। ডি হলো একটা সাইন, মানে ওয়াই এর ডিওয়াই মানে একটাই কথা, ডিওয়াই মানে ওয়াই এর পরিবর্তন, একটি ক্ষুদ্র পরিবর্তন, আর ডিএক্স মানে হচ্ছে এক্স এর একটি ক্ষুদ্র পরিবর্তন। এই যে x2 মাইনাস x1 এর পরিবর্তন, এই পরিবর্তনটা যখন অত্যন্ত ক্ষুদ্র হবে, মানে কতটা ক্ষুদ্র না টেন্স টু জিরো, প্রায় জিরোর কাছাকাছি, তখন এটাকে আমরা ডিএক্স বলবো, আর এখানে ঠিক সিমিলারলি এটাকে ডিওয়াই বলবো। তো এম ইজ ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। এই যে ডিওয়াই বাই ডিএক্স, এই ডিওয়াই বাই ডিএক্সই হলো অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মূল কথা। এখন এই যে ডিএক্স টেন্স টু জিরো, যদিও এটা আমার এখানে লাগবে না, আমি তবুও একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি ডেল এক্স টেন্স টু জিরো কথাটার মানে কি। ধরো আমি একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এটা মুছে দিচ্ছি। ধরো আমি একটা ফাংশন লিখছি y fx, আমি একই কথা লিখতে পারি fx সমান y সমান ধরো x2 মাইনাস 4 বাই x মাইনাস 2। এখন এই যে ফাংশনটায় আমরা জানি যে ভেরিয়েবল হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে দু ধরনের বলবো না, ভেরিয়েবল দু ধরনেরই, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। এখানে বুঝতেই পারছো যে y ইজ আ ফাংশন অফ x, তার মানে y হচ্ছে ডিপেন্ডেন্ট, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তার মানে y এর মানকে বার করা যাবে x এর মান ধরে ধরে। এখন এই যে ফাংশন, এই ফাংশনেতে
y is equals to x2 স্কয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। এর ভ্যালু আমরা বিভিন্ন এক্স এর মানে ওয়াই এর মান বার করতে পারি, এক্সেপ্ট একটা মান এখানে এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কি দেয় বলো তো? দেখো, ইফ এক্স ইজ ইকুয়ালস টু 2, দেন ওয়াই সমান কত হবে? 2 স্কয়ার মাইনাস 4 বাই 2 মাইনাস 2, দ্যাট ইজ 4 minus 4 by 2 minus 2, that is 0 by 0. It is undefined. 0 by 0 বলে কোনো কথা হয় না, undefined. 0 by 0 বলে কথা না। তার মানে y is equals to x2 square minus 4 by x minus 2। এই ফাংশনটা x এর যে কোনো মানের জন্য সত্যি except x is equals to 2। এইখান থেকে দেখো, x is equals to x, if x is exactly equal to 2, then this is invalid. But যদি x এর মান 2 এর খুব কাছাকাছি হয়, তখন কিন্তু এই মানটাকে আমরা ভ্যালিড, একমাত্র সরাসরি 2 ছাড়া এটা আমরা করতে পারি। আমরা একটা ছোট্ট ছকের মাধ্যমে এটা দেখাচ্ছি যে x এর মান যদি 2 এর খুব কাছাকাছি হয় তাহলে কি মানটা হতে পারে। লক্ষ্য করে দেখো, আমাদের ফাংশনটা ছিল y is equals to x2 square by 4 minus x minus 2। আচ্ছা, আমি এখানে একটা ছক বানাচ্ছি, x is equals to x আর y। আমি 2 এর কাছাকাছি কিছু মান নিচ্ছি, সেটা 2 এর থেকে বেশি আবার 2 এর থেকে কমও হতে পারে। ধরো প্রথম নিলাম 1.8, y এর মান কত হবে? অলমোস্ট 4.8। আমি 1.9 লিখলাম, এর মান হবে 4.9। 1.99 লিখলাম, এর মান হবে 4.99। আমি 1. না এটা ভুল হলো, আমি মানটা মনে হচ্ছে এক মিনিট সরি, এটা 4 পয়েন্ট নয়, আমি একটুখানি ভুল লিখলাম মানগুলো, মানে করে দেখা তো সম্ভব নয়। এটা জাস্ট মানটা হবে 3.8, এটা হবে 3.9, এটা হবে 3.99। আমি যদি 2.01 নিই, এর মানটা হবে 4.01। আমি যদি 2.05 নিই, এর মানটা হবে 4.05। একটু লক্ষ্য করে দেখো, এই যে x এর মানটা তুমি দেখো, যত আমরা 2 এর কাছাকাছি আসছি, 1.8, 1.9, 1.99, এই মানটা দেখো এখানে 3.8, 3.9, 3.99, মানে 10 মানে যে মানটা y এর মানটা 4 এর কাছাকাছি যাচ্ছে। এক্স্যাক্টলি 2 এ কিন্তু 0 হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি যখন 2 নেব আমরা, আগে দেখিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এটা কোনো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এবার যদি 2 এর থেকে সামান্য বড় নিই, 2.01, তাহলে এটা মানটা হচ্ছে ওই অলমোস্ট 4 এর কাছাকাছি, 4.01, 2.05, 4.05। অর্থাৎ এই মানগুলো যখন x এর মানটা 2 এর কাছাকাছি আসছে, পুরো 2 নয়, সেটা 2 এর কাছাকাছি মানে ছোট দিক থেকেও আসতে পারে, আবার বড় দিক থেকেও আসতে পারে। আবার y এর মানটা তখন কিন্তু সবসময় 4 এর কাছাকাছি অ্যাপ্রোচ করছে, সেটা 2 এর কাছাকাছি মানে ছোট দিক থেকে আসতে পারে, আবার বড় দিক থেকে আসতে পারে, দুটো ক্ষেত্রেই 4 এর দিকে অ্যাপ্রোচ করছে মানটা। তো সেক্ষেত্রে আমরা এইটাকে একটা ম্যাথামেটিক্যাল কনসেপ্টে লিখতে পারি। সেই ম্যাথামেটিক্যাল কনসেপ্টে হচ্ছে y is equals to x2 square minus 4 by x minus 2। এখানে যদি আমরা x এর মানটা 2 এর দিকে অ্যাপ্রোচ করি, টুয়ার্ডস 2, নট ইকুয়াল টু 2, সেটাকে আমরা লিখব লিমিট x টেন্ডস টু 2, দেন
দিস ইজ ইকুয়াল টু 4। আমি এটা অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি বা এটাকে আমরা সরাসরিও লিখতে পারি, দিস ইজ ইকুয়াল টু 4। তো তার মানে এই যে লিমিট এক্স টেন্স টু 0, এই লিমিট এক্স টেন্স টু 0টা হচ্ছে যে এক্স টেন্স টু মানে কি একটা এক্স্যাক্ট ভ্যালুর দিকে, সেটা ছোট থেকে বড়োর দিকে আসতে পারে, আবার ওই মানের দিকে আসতে পারে, আবার বড় থেকে ওই মানের দিকে আসতে পারে, দুটো ক্ষেত্রেই সঠিক। সেটা হচ্ছে এক্স টেন্স টু 2। তো সিমিলারলি ওখানে যেমন করেছিলাম ডেল এক্স টেন্স টু 0, তার মানে ডেল এক্স 0-র কাছাকাছি যাচ্ছে, সেটা পজিটিভ দিক থেকেও আসতে পারে, নেগেটিভ দিক থেকেও আসতে পারে। তো এটাকে তাই ক্যালকুলাসে দেখবে, এটাকে তোমার লিমিটের চ্যাপ্টারে পড়বে, y is equals to x2 minus 4 by x minus 2 লিমিট x টেন্স টু 2। এটাকে আমরা জাস্ট এরম ভাবে লিখতে পারি, x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 বাই এক্স মাইনাস 2। এটা আমরা কেটে দিতে পারি তখনই ইফ x ইজ নট ইকুয়াল টু 2। এটা যদি x এর মান এক্স্যাক্টলি 2 নেওয়া হয়, এটা টেন্স টু আছে, টেন্স টু 2 কিন্তু এক্স্যাক্টলি নট ইকুয়াল টু, যদি এক্স্যাক্টলি নেওয়া তাহলে এটাও 0 এটাও 0, তার মানে 0/0 ফর্ম চলে আসছে, আনডিফাইন্ড আগের মতো। তো সুতরাং এটা এক্স লিমিট এক্স টেন্স টু 2 হলে তখন এই দুটো কাটা যায়, তা তখন হবে y is equals to 2 plus 2 that is equal to 4। আমি এইগুলো তোমাদেরকে এই জন্যে বললাম যে অ্যাকচুয়ালি টেন্স টু কথাটার মানেটা কি, যে লিমিট এক্স টেন্স টু, ওখানে যেমন ডেল এক্স টেন্স টু 0, তো সেইটাকে আমি বোঝানোর জন্য এইটা তোমাদের আমি বললাম। এবারে আমি আবার ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ফিরে আসছি, তো এটা মুছে দিচ্ছি। ধরো আমি যদি একটা ফাংশন লিখি y is equals to fx, তার মানে y হচ্ছে ডিপেন্ডেন্ট, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ধরো x, তার মানে x এর মানের ওপর y এর মান ডিপেন্ড করে। তো আমি কি করলাম, x এর মানটাকে সামান্য ইনক্রিজ করলাম বা পরিবর্তন করলাম। xটা বেড়ে কত হলো, x প্লাস ডেল এক্স। স্বাভাবিকভাবেই ওয়াইটারও পরিবর্তন হবে, তখন ওয়াইটা কত হয়ে যাবে, ওয়াই প্লাস ডেল ওয়াই। আমি যখন এক্স এর ভ্যালুটা সামান্য পরিবর্তন হলো, এক্স প্লাস ডেল এক্স হলো এক্স থেকে, সিমিলারলি যেহেতু এক্স এর ওপর ওয়াই ডিপেন্ড করে, তাহলে ওয়াইয়ের ভ্যালুটাও পরিবর্তন হয়ে ওয়াই থেকে ওয়াই প্লাস ডেল ওয়াই হলো। তাহলে পরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে, এটা প্রথম ক্ষেত্রে ছিল, এবার দ্বিতীয় ক্ষেত্রে লিখতে পারি ওয়াই প্লাস ডেল ওয়াই সমান, আমরা লিখতে পারি এফ এক্স প্লাস ডেল এক্স। এখন তাহলে পরিবর্তন কতটা হলো, এটা হলো 2 নম্বর, এটা হলো 1 নম্বর। তাহলে পরিবর্তন কতটা হলো না, পরিবর্তন হলো ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। তার মানে এটা কেটে গিয়ে হলো ডেল ওয়াই, এটা কেটে গিয়ে হলো এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। তার মানে এবার আমরা যদি উভয় পক্ষকে ডেল ওয়াই দিয়ে ভাগ করি, এই ডেল এক্স দিয়ে, তাহলে এফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। এবার এই যে ডেল এক্স এর পরিবর্তনে যদি টেন্স টু 0 হয়, তার মানে পরের লাইনে আমি যদি লিখি যে ডেল ওয়াই বাই ডেল এক্স লিমিট del x tends to 0, then this is equal to dy dx। আমি আগের মতো বলছি যে যদি del x tends to 0 হয়, তাহলে এটাকে লিখতে পারি dy dx, that is dy dx is equals to x plus del x minus fx by del x। অ্যাকচুয়ালি del x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তন, আর del y হচ্ছে তার সাপেক্ষে y এর পরিবর্তন। এখন আমরা এটাকে এইভাবেও ভাবতে পারি, অ্যাকচুয়ালি dy বাই dx, এটাকে আমরা এইভাবেই পড়বো dy বাই dx। আমি আবার বলছি dy মানে কিন্তু d ইন্টু y নয়, dx মানে কিন্তু d ইন্টু x নয়। dy একটা কথা যেখানে y এর সামান্য পরিবর্তন, dx হচ্ছে একটা
কথা, যেটা ডিএক্স মানে হচ্ছে এক্স এর সামান্য পরিবর্তন। অ্যাকচুয়ালি এইটাকে আমরা বলি রেট অফ চেঞ্জ অফ ডি মানে ওয়াই, এটা বলে রেট চেঞ্জার। কেন রেট চেঞ্জার? রেট কাকে বলে? রেট মানে আমরা দেখবে বাজার গিয়ে আমরা দুরকম কথা, যেটা হচ্ছে রেট বলি, এই পটল রেট কত, রেট মানে দর মানে কেজি প্রতি দাম কত, মানে একক, 1 কেজির দাম কত। ঠিক সিমিলারলি এখানে ডিওয়াই ডিএক্সটা কি বোঝায় দেখো, ডিওয়াই ডিএক্সটা বোঝায় যে এক্স এর ডিএক্স পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তনটা কত, ডিওয়াই। তাহলে এক্স এর একক পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তন কত, ঐকিক নিয়মে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এক্স এর যদি একক পরিবর্তন হয়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট যে ফিজিক্যাল কোয়ান্টিটি সেটার যদি বা ভেরিয়েবল তার যদি একক পরিবর্তন হয়, তাহলে ডিপেন্ডেন্টের কত পরিবর্তন হবে, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এই ডিওয়াই বাই ডিএক্সকে আমরা কি বলবো, ডিওয়াই বাই ডিএক্সকে আমরা বলবো রেট চেঞ্জার। অর্থাৎ এক্স এর একক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের একক পরিবর্তনে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কত পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তো এইটা আমি দেখো এবার একটা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদের আমি দিই, তাহলে ব্যাপারটা কিরকম মানে পরিষ্কার তোমাদের কাছে বোঝা যাবে। আমি এটা মুছে দিচ্ছি। যেমন ধরো আমি যদি বলি এ বাবু একবার সেটিংসটা দেখ। হ্যালো আচ্ছা, এবারে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলছি। দেখো, মনে করো স্মরণ, তোমরা জানো ক্লাস 9-এ পড়েছো, স্মরণকে আমরা এস দিয়ে প্রকাশ করি। সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করি, টি দিয়ে। সময়কে আমরা প্রকাশ করি টি দিয়ে। এখন স্মরণের পরিবর্তনকে তাহলে কি বলবো, আগের মতো ক্ষুদ্র পরিবর্তনকে ডিএস, আর সময়ের পরিবর্তনকে আমরা কি বলবো, ডিটি। এখন ধরো যদি কোনো একটা ক্ষেত্রে ডিটি সময়ের পরিবর্তনের জন্য স্মরণের পরিবর্তন হয় ডিএস, তাহলে একক সময়ের পরিবর্তনের জন্য স্মরণের পরিবর্তন কত হবে, ডিএস বাই ডিটি। কিন্তু তোমরা কি জানো যে একক স্মরণ পরিবর্তনের জন্য একক সময়ে স্মরণের যে পরিবর্তন হয়, অর্থাৎ স্মরণ পরিবর্তনের হার, তাকে আমরা কি বলি, বেগ বলি। তাহলে পরে ডিএস বাই ডিটিকে আমরা কি বলবো, ভি, দ্যাট ইজ ইকুয়াল টু বেগ, একে আমরা বলবো ভি। তাহলে ডিএস বাই ডিটি সমান হচ্ছে বেগ ভি। ঠিক সিমিলারলি আমরা মনে করো বেগকে যদি ভি দিয়ে প্রকাশ করি, তাহলে বেগের পরিবর্তন কত, বেগের পরিবর্তন হচ্ছে ডিভি, আর সময়ের পরিবর্তন কত, ডিটি। তাহলে ডিভি বাই ডিটি কি হবে, ডিভি বাই ডিটি। তাহলে বেগ পরিবর্তন মানে একক সময়ের জন্য বেগের পরিবর্তন, তাহলে বেগ পরিবর্তনের হার। তাহলে বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলবো, ত্বরণ। তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু এ। আমরা ত্বরণকে কি দিয়ে প্রকাশ করি, এ দিয়ে। তার মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। আমরা এক্ষুনি প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল নিয়ে এখনই দেখব যে কত সুন্দরভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, এবং কাইনেমেটিক্সের চ্যাপ্টারেও আমরা বিষয়টাকে এইভাবে দেখব আর কি। তো এবারে আমি জাস্ট এইটা বলার পরে আমি কতকগুলো ইম্পর্টেন্ট মানে যেগুলো খুব অনেক ফর্মুলা আছে, যে সমস্ত ফর্মুলাগুলো তোমাদের এই মুহূর্তে কাজে লাগবে আপাতত কাজ চালানোর জন্য, সেরকম কিছু ফর্মুলা আমি এখানে লিখে দিচ্ছি, বা তোমাদের টেক্সট বইতেও তোমরা পাবে। তো সেই ফর্মুলাগুলোকে একটুখানি মেমোরাইজ করতে হবে। আমি একটু করে বলেও দেবো, তো একটুখানি মেমোরাইজ করতে হবে, একটুখানি দেখে নাও। তো এটা আমি মুছে দিচ্ছি। ফর্মুলা
অফ, আচ্ছা এখান থেকে লিখি, ফর্মুলা অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। প্রথম হচ্ছে এক হচ্ছে ডি ডিএক্স অফ সি, মানে কি ডি ডিএক্স আমরা বলেছি, দেখো আগের আমি বলছি এখানে দেখাচ্ছি, ডিওয়াই বাই ডিএক্স মানে আমরা কি বলেছিলাম, এটাকে আমি বলে দিচ্ছি এইভাবে বলবো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন। ইংরেজিতে বললে হবে ডিওয়াই বাই ডিএক্স মানে হলো রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এখানে ডি ডিএক্স অফ সি, তার মানে ডি ডিএক্স, ডিএক্সটা নিচে আছে দেখো, যেটা নিচে থাকবে তার সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে সি এর পরিবর্তন। সিটা কি না, সি ইজ আ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কাকে বলে না, কনস্ট্যান্ট হচ্ছে যে সমস্ত রাশির কোনো পরিবর্তন হয় না। তাহলে যার পরিবর্তন হয় না, যেমন ধরো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, তার হচ্ছে যে তুমি দূরত্বের সাপেক্ষে, সময়ের সাপেক্ষে, অন্যান্য কিছুর সাপেক্ষে, যার সাপেক্ষে জি এর মান তো একই থাকবে, বড় জি এর মান, ফলে পরিবর্তন হবে না। ফলে আমরা কিন্তু বলতে পারি যে তার কোনো পরিবর্তন হবে না যে কেনা কোনো সাপেক্ষেই। তাহলে এক্স এর সাপেক্ষে কোনো কনস্ট্যান্ট সি এর ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। আর পরিবর্তন যদি না হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, জিরো, যেখানে সি ইজ আ কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। নাম্বার 2, যদি এরকম একটা ফাংশন থাকে সি এক্স টু দি পাওয়ার এন, ধরো এর পরিবর্তন বার করব, তাহলে আমি একটু জাস্ট একটা লাইন বেশি করে লিখছি, পরে ফর্মুলাটা লিখছি। ধরো ওয়াই এর পরিবর্তনটা কত হবে, ওয়াই এর পরিবর্তনটা আমরা এখানে লিখতে পারি, ওয়াই এর পরিবর্তন হবে ডি ওয়াই, সি কনস্ট্যান্ট, তার কোনো যখন সহগ হিসাবে কনস্ট্যান্ট থাকবে তখন কিন্তু সি এর কোনো সিটা সি থেকে যাবে। এখানে যেমন আর কিছু ছিল না বলে সিটা জিরো হয়ে গেছিল, এখানে সি থাকবে। এক্স টু দি পাওয়ার এন, এবার এক্স টু দি পাওয়ার এন আছে, এখানে কি হবে না, এর ফর্মুলাটা হচ্ছে এই যে পাওয়ারটা সামনে চলে আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যাবে, মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু, যেহেতু এক্স এর পরিবর্তন হলো তাই ডিএক্স। আমি আবার বলছি, y is equals to c x to the power n, তাহলে y এর পরিবর্তনকে আমরা যদি dy লিখি, তাহলে dy সমান c, আমরা সিটা c থাকলো, nটা পাওয়ারটা সামনে চলে এলো, x টু দি পাওয়ার থেকে এক বিয়োগ হবে ইজি ইন্টু ডিএক্স। তাহলে পরে এইখান থেকে যদি আমরা এবার লিখি, এই এক্সটাকে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে dy বাই ডিএক্স কত লিখবো, cn x to the power n minus 1। তার মানে দ্বিতীয় ফর্মুলাতে আমি এখানে যদি এইটার পরে এইটা লিখতে পারি, এটা থাকলো, আমি মুছে দেবো একটু বাদে, তাহলে dy বাই dx সমান আমরা কি পেতে পারি, cn বা nc x to the power n minus 1। তবে আমি বলবো ফিজিক্সের ক্ষেত্রে এরকম ইন্ডিভিজুয়ালি বার করে তারপরে এটাকে এদিকে নিয়ে আসা যেমন সাধারণ নিয়ম আছে সমীকরণে, সেইভাবে নিয়ে আসাটাই মানে এটা একই জিনিস হবে, এটা শিখলে অনেক ভালো। তো এটা হলো দ্বিতীয়। তাহলে স্বাভাবিকভাবে এবারে এটা আমি মুছে দিলাম, দ্বিতীয় ফর্মুলাটা খালি থাকলো, এটা আমি মুছে দিলাম। এবার তৃতীয় ফর্মুলায়
ধরো যদি এরকম হয় ওয়াই ইজিক্যালস টু ধরো সিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে? সিটা সি থাকবে, আর এর পাওয়ার কত আছে? এক। এক এখানে আনলে কিছু নেই, তাহলে স্যার বলছে সামনে পাওয়ারটা আসবে, এই যে এনটা যেমন এসছিল, এবার পাওয়ার থেকে এক কমে যাবে, তার মানে 1 মাইনাস 1, তার মানে সি এক্স টু দি পাওয়ার 0, তার মানে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে সি। অর্থাৎ সোজা কথায় এই ফর্মুলাটা কি দাঁড়ালো? তার মানে আমি সরাসরি লিখতে পারি ডিওয়াই বাই ডিএক্স ইজিক্যালস টু, এটা যদি সিএক্স হয় তাহলে হবে শুধু সি, ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে সি। এইরকম বেশ কিছু ফর্মুলা আমি এখন লিখছি। ফর্মুলাগুলো আপাতত তোমাদের একটুখানি মনে রাখতে হবে, কারণ এই মুহূর্তে তো সত্যি কথা বলতে কি এটা তোমাদের সিলেবাসে একবারে ডিটেলে আছে পিওর ম্যাথামেটিক্সে, কিন্তু সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়, তো আমরা কাজ চালানোর মতো করে নিচ্ছি। তাহলে ফর্মুলাগুলো আমি পরপর একটু লিখে দিচ্ছি, বা তোমরা তোমাদের বইতেও দেখবে, তোমাদের টেক্সট বইতেও এই ফর্মুলাগুলো সব পেয়ে যাবে। তো আমি ইম্পর্টেন্ট কোনগুলো বেশি করতে হবে সেইগুলো আমি একটুখানি লিখে দিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে 1 নম্বরে যেটা ছিল ওটাই লিখছি, ডি ডিএক্স অফ সি ইজিক্যালস টু 0। 2 নম্বরে হচ্ছে ইফ ওয়াই ইজিক্যালস টু সিএক্স দেন ডিওয়াই ডিএক্স সমান হবে সি। 3 নম্বরে ইফ ওয়াই ইজিক্যালস টু সি এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে ডিওয়াই ডিএক্স হবে এন সি এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তারপরে ধরো এরকম যদি একটা হয় 4 নম্বরে, ইফ ওয়াই ইজিক্যালস টু সি ইউ। ইউটা কি না, ইউ আবার এক্স এর ফাংশন, মানে ইউ এর মান এক্স এর উপর নির্ভর করে। তার মানে এখানে দেখতে পাচ্ছ ইউ ওয়াই এর ফাংশন, মানে ওয়াই এর মানটা এক্স ইউ এর উপর নির্ভর করে, ইউ এর মান এক্স এর উপর নির্ভর করে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ডিওয়াই ডিএক্স, কারণ তার মানে আলটিমেটলি ইউ এর মান যদি এক্স এর উপর নির্ভর করে তার মানে ওয়াই এর মানও এক্স এর উপর নির্ভর করবে। তাই আমরা ডিওয়াই ডিএক্স যদি আমরা এখানে লিখি তাহলে সেক্ষেত্রে আমরা সি যেমন থাকবে আর এইটার ডিফারেন্সিয়েট হবে, অর্থাৎ ডিইউ ডিএক্স। তারপরে হচ্ছে 5 নম্বর, ইফ ওয়াই ইজিক্যালস টু ইউ প্লাস ভি, যেখানে ইউ আর ভি হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে পরে ডিওয়াই ডিএক্স কি হবে? সরাসরি যোগ আকারই থাকবে ডিইউ ডিএক্স প্লাস ডিভি ডিএক্স। তারপরে হচ্ছে 6 নম্বরে একটা ফর্মুলা, ইফ ওয়াই ইজিক্যালস টু ইউভি যদি গুণ আকারে থাকে তাহলে পরে ডিওয়াই ডিএক্স কি হবে? ভি ডিইউ ডিএক্স প্লাস ইউ ডিভি ডিএক্স। 7 নম্বর, যদি এটা ভাগ আকারে থাকে ইউ বাই ভি তাহলে ডিওয়াই ডিএক্স কি হবে? তাহলে ডিওয়াই ডিএক্স হবে ভি ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স বাই ভি স্কোয়ার। এটা হচ্ছে ভাগ আকারে। তারপরে আমরা এরকম লিখতে পারি, আচ্ছা এটা আমি একটু মুছে দেবো কারণ তলা দিকে হয়তো দেখা যাবে না, আমি এটা মুছে দেবো, একটু লিখে নাও বা তোমাদের বইতে পেয়ে যাবে। আমি একটু মুছে দিলাম, পরে আরও কয়েকটা ফর্মুলা লিখছি। আচ্ছা, আমি যদি এরকম লিখি যে 7-8 নম্বর, ইফ ওয়াই ইজিক্যালস টু এফ ইউ আর ইউ ইজিক্যালস টু এফ এক্স, মানে ওয়াই হচ্ছে ইউ এর ফাংশন আবার ইউ হচ্ছে এক্স এর ফাংশন, তাহলে পরে ডিওয়াই ডিএক্সকে আমরা এভাবেও লিখতে পারি, ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ ইন্টু ডিইউ ডিএক্স। দেখো নর্মাল পাটিগাণিতিক বা বীজগাণিতিক নিয়মে ডিইউ ডিইউ কেটে যাচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স। তার মানে একবার ইউ এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন
হ্যাঁ, ইউ এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন বার করব, মানে রেট চেঞ্জ বার করব, আর একবার এক্স এর সাপেক্ষে ইউটা বার করব, দুটো গুণ করে দেবো, তাহলে ডিওয়াই ডিএক্স হচ্ছে বেরিয়ে যাবে। এরপরে হচ্ছে ইফ ওয়াই ইজ ইকুয়ালস টু সাইন এক্স, দেন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু হবে কস এক্স। 10 ইফ y is equals to cos x, then dy dx সমান হবে মাইনাস সাইন এক্স। এছাড়াও তোমার ট্যান এক্স ইত্যাদি আছে, আমি সেইগুলোতে যাচ্ছি না, তোমরা একটু বই দেখে নেবে, বা ওগুলো এখনই লাগবে না, আমরা জাস্ট কতগুলো ফর্মুলা পড়বো। তারপরে যেমন ধরো ইফ y is equals to সাইন এম এক্স, তাহলে dy dx কত হবে? dy dx হবে m cos mx. Similarly, if y is equals to cos mx, then dy dx হবে minus m sin mx. 13 নম্বর, if y is equals to e to the power x, এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে পরে dy dx কত হবে? dy dx হবে শুধু আবার e to the power x ই হবে। 14 if y is equals to e to the power mx, তাহলে dy dx কত হবে? m e to the power mx। হলো? আচ্ছা, এটা লিখে নেওয়ার পর আর একটা আমি লিখবো, আমি এখানটাতে লিখে দিচ্ছি, এটা তারপরে মুছে দেবো। সেটা হচ্ছে log x। if 15টা if y is equals to log x, এই log ln হোক আর log হোক একই ফর্মুলা, dy dx সমান আমরা লিখব 1/x। আমরা মোটামুটি এই ফর্মুলাগুলো, ডিফারেন্সিয়েশনের এই ফর্মুলাগুলো যদি আমরা একটু মনে রাখি, তাহলে আমাদের পরবর্তীকালে, অর্থাৎ পরের চ্যাপ্টার থেকেই একবারে সরাসরি আমরা অ্যালজেব্রা করব না, আমরা সরাসরি কিন্তু ক্যালকুলাসের ইউজ করতে থাকবো, এবং দেখবে কত সহজে আমরা সেই জিনিসগুলোকে রপ্ত করে ফেলতে পারি। তো আমরা এই পর্যন্ত বলার পর আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আলোচনা একটা কাজ করা যেতে পারে, তাহলে একটা এই ফর্মুলাগুলো তোমাদের হাতের কাছেই রয়েছে, তাহলে দেখে তোমরা ইউজ করতে পারবে। তো আমি একটা ছোট্ট ফর্মুলা, দেখো তোমরা কাইনেমেটিক্সের ক্লাস 9-এ পড়েছো, এই আবার আমি যে ফর্মুলাটা একটু আগে ইউজ করলাম, পরে আগের ক্লাসে মনে হচ্ছে ইউজ করলাম, যে v is equals to u plus at, এই ফর্মুলাটাকে দেখো কত সহজে আমরা আরেকটা ইয়েতে করতে পারি, মানে ক্যালকুলাসের সাহায্যে। একটু দেখে নাও, আমি এটা মুছে দিলাম। ও আচ্ছা, আমি 1 মিনিট, আমি এক্সাম্পলটা একটু পরে দিচ্ছি, আমি আগে ইন্টিগ্রেশনটা করে নিই, কারণ ইন্টিগ্রেশনটা না করলে এটা আবার বুঝতে অসুবিধা হবে। তো আমি ইন্টিগ্রেশনের জায়গাটা একটুখানি ক্লিয়ার করে নিই আগে। আচ্ছা, প্রথমে তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস এখন আমরা করব। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস কি না? ইন্টিগ্রাল ক্যালকুলাস হলো ঠিক ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের হচ্ছে ইনভার্স। অর্থাৎ তোমরা ফর্মুলাগুলো দেখলেও বুঝতে পারবে, যেগুলো তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যা ফর্মুলাগুলো করেছো ঠিক তার উল্টো ফর্মুলা, অর্থাৎ উল্টো দিকেরটা যেটা প্রোডাক্ট সেটা আসবে সামনের দিকে। তো যাই হোক, আমি সেটা পরে আসছি। তো এখন ইন্টিগ্রাল ক্যালকুলাসটা বোঝার জন্য আমরা একটা ছোট্ট এক্সাম্পল এখানে হিসাবে নিচ্ছি। দেখো, মনে করো এর একটা লেখচিত্র, ফার্স্ট কোয়াড্র্যান্ট। ধরো এরকম একটা কার্ভ, এরকম একটা কার্ভ তোমার দেওয়া আছে, এটা এক্স, এদিকে ওয়াই। তোমাকে বললো যে এই কার্ভটা এইখান থেকে এই পর্যন্ত, এই কার্ভটার এরিয়া কত, এটার এরিয়া কত। এখন স্বাভাবিকভাবেই তোমার যে সমস্ত ফর্মুলা তোমার হাতে আছে সেগুলো স্ট্রেট লাইন এবং সিমেট্রিক্যাল ফর্মুলা, ফলে সেগুলো তো কিন্তু এখানে দেখো এটা স্ট্রেট লাইন, এগুলো ঠিক আছে, কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটার জন্য তুমি কিন্তু এটা সরাসরি কোনো রেডিমেড ফর্মুলা তুমি এখানে ইউজ করতে পারবে না। তাহলে কি করবে?
এইখানেই আমরা কিভাবে এটাকে এরিয়াটা নির্ণয় করি একটু দেখা যাক। মনে করো এই গোটা এরিয়াটাকে আমি অনেকগুলো স্লাইস 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 ছোটো 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 এরিয়াতে আমি ভাগ করলাম। জাস্ট এরকম ধরে নাও আমি এখানে ধরে নিই এক্সের এই ভ্যালুটা, ধরে নাও এইটাকে ধরলাম এক্স আই ইনিশিয়াল, আই মানে ইনিশিয়াল, আর এখানে এটাকে ধরলাম এক্স এফ। এই এক্স আই আর এক্স এফকে আমি অনেকগুলো অংশে ভাগ করলাম, এন সংখ্যক আমি ভাগ করলাম। ধরো এই ভাগগুলো হচ্ছে এরকম, এই একটা স্লাইস, 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 এরকম পরপর পরপর ভাগ করে যাচ্ছ। এবার দেখো তো, তুমি যদি একটা যে কোনো স্লাইসকে ধরো, তুমি লক্ষ্য করে দেখো এইখান থেকে এই দূরত্বটা মনে করো ডেল এক্স, এটা ডেল এক্স, আর এইখান থেকে এই দূরত্বটা ওয়াই। এখন এর এই দিকের যে বাহুটা, এই দিকের বাহুটা ওয়াই ঠিক নয়, একটু বেশি, কিন্তু আমি যদি এই ডেল এক্সটাকে আরও ছোট করে দিই, অর্থাৎ এই 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 যে টোটাল এরিয়াটাকে আমি যদি অসংখ্য ভাগে ভেঙে নিই, তাহলে এই যে স্লাইসগুলো বেরোবে তার ডেল এক্সের মানটা পরিবর্তন হলে আমি ধরে নিতে পারি এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুটার দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না। আমি এটাকে কনস্ট্যান্ট হিসাবে ধরতে পারি। ধরে নিলাম এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। তাহলে এইটাকে যখন এটা পাতলা একেবারে সূক্ষ্ম একটা, এটা জাস্ট একটা আয়তক্ষেত্রের একটা আকৃতি পাচ্ছে, তাহলে সেই আয়তক্ষেত্রের আকৃতির আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এর এরিয়া কত হবে ওয়াই ইন্টু ডেল এক্স ওয়ান। ধরো এই প্রথমটা হচ্ছে ডেল এক্স ওয়ান, ডেল এক্স টু। এবার আমি ধরলাম এটাকে এ ওয়ান। আবার দ্বিতীয় স্লাইসের জন্য এ টু সমান আমরা ওয়াইয়ের পরিবর্তন, ওয়াই বা এখানে ওয়াই ওয়ান, এখানে ওয়াই টু, ডেল এক্স টু, এরকমভাবে অসংখ্য ভাগ করে প্রত্যেকটার এরিয়া যদি আমরা বার করে নিয়ে যদি তার টোটালটাকে যোগ করে দিই, তাহলে এই সমস্ত এরিয়াটা পেতে পারি। এই যে পদ্ধতি, এইখানে তোমার কি হচ্ছে, তার মানে এটাকে যদি আমরা ইয়েতে লিখে টোটাল এরিয়া যদি এ হয়, তাহলে এ ইজ ইকুয়ালস টু, আমি আগের দিন দেখিয়েছিলাম, এটা হচ্ছে সিগমা, অর্থাৎ এটা হচ্ছে যোগের চিহ্ন। কীরকম না, এখানে পরিবর্তনটা হচ্ছে, দেখো ওয়াইয়ের পরিবর্তনটাকে আমি ধরছি না, ওয়াইয়ের পরিবর্তন প্রত্যেকটা স্লাইসে একই, আর এই ডেল এক্সগুলোর পরিবর্তন হচ্ছে। তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম, ওয়াই ডেল এক্স, ডেল এক্সের ভ্যালুটা, ডেল এক্স এর ভ্যালুটা ওয়ান থেকে ইনফিনিটিভ বা এন পর্যন্ত আমি যদি ইনফিনিটিভ করে দিই, অসংখ্য মানে ইনফিনিটিভ করলে কি হবে, মানে কন্টিনিউয়াসলি মানে সমস্ত অংশটার আমরা পাবো। এটা হচ্ছে টোটাল এরিয়া। এখন এই এরিয়াটাকে, তার মানে যত আমি এই ভাগগুলোকে বিভাজন করব, যদি এন সংখ্যক ভাঙি তখনও কিন্তু আলাদা 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 পাবো, কিন্তু যত বেশি করব তত আমরা কন্টিনিউয়াস একটা কন্টিনিউয়াস যোগফল পাবো। কন্টিনিউয়াস যোগফল মানে, যেমন ধরো 1 আর 2 দুটো সীমা, এই সীমাগুলোর মধ্যে কন্টিনিউয়াস যোগ মানে কি 1 আর 2 এর একের পর কি 2 না, এই 1 আর 2 এর মাঝখানে অসংখ্য সংখ্যা রয়েছে, 1 আর 2 এর মাঝখানে অসংখ্য সংখ্যা রয়েছে। তাই দেখবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গানে এরকম একটা ভাষা, যে সীমার মাঝে অসীম তুমি, মানে ভগবানের বা আল্লাহর সম্পর্কে বলা হচ্ছে সীমার মাঝে অসীম, কারণ 1 আর 2 দুটো সীমা, এর মধ্যে অসীম। তার মানে এই যখন তুমি এইটা যোগ করবে, যত অসংখ্য মানে ভাগগুলোকে তুমি যখন কনসিডার করবে, তার মানে একটা কন্টিনিউয়াস যোগফল তুমি পেয়ে যাবে। আর এই কন্টিনিউয়াস যোগফলটাকে প্রকাশ করা হয় এইভাবে, ইন্টিগ্রেশন। এটাকে মানে এরকম জাস্ট একটা চিহ্ন, আমি কোথা থেকে আসছে এই চিহ্নটা বলছি, এটা একটা লিমিট আর এই একটা লিমিট, এক্স আই আর এক্স এফ, তার মানে লিমিট এক্স আই মানে লোয়ার লিমিট বলা হয়, এটা হচ্ছে এক্স এফ ওয়াই। আর যেহেতু ডেল এক্সটা হচ্ছে ইনফিনিটিভ পর্যন্ত, ডেল এক্সটা যেহেতু ইনফাইনাইট,
তাই এটাকে আমরা ডেল এক্স না লিখে লিখব ডিএক্স। অর্থাৎ এই যে এরিয়াটা, এই এরিয়াটা হবে, এইটাকে বলা হয় ইন্টিগ্রেশন, এটাকে বলা হয় ইন্টিগ্রাল, এটাকে বলা হয় ডেরিভেটিভ। তার মানে ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে, লোয়ার লিমিট হচ্ছে x1 xi টু xf y dx, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য এরিয়া। এই এরিয়াটা, এই যে এই যে চিহ্নটা, এই চিহ্নটা কোথা থেকে আসছে? এই চিহ্নটা আসছে এস থেকে। এস, এস মানে সাম, এস মানে সাম। এখন এইটাকে যদি তুমি স্ট্রেচ করে দাও, এসটাকে যদি টেনে লম্বা করে দাও, তাহলে কিরম দেখতে হবে? জাস্ট এরকম দেখতে হবে। সেই চিহ্নটাই কিন্তু এইখানে ব্যবহার করা হয়েছে। and this is integral calculus। অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে এরিয়া মেকার। ওখানে যেমন বলেছিলাম যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে রেট চেঞ্জার, অর্থাৎ রেট চেঞ্জ বার করার জন্য ব্যবহার করা হচ্ছে। আর এখানে যদি রেট চেঞ্জটা তোমার দিয়ে দেয়, তাহলে টোটাল চেঞ্জ অর্থাৎ এরিয়াটা, আমরা যদি গ্রাফিক্যালি ভাবি তাহলে এরিয়াটা কত, সেইটা কিন্তু আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে বার করতে পারি। আমি এবার ইন্টিগ্রেশনের কয়েকটা ফর্মুলা আমি তোমাদের এখানে লিখিয়ে দিচ্ছি, তারপরে একটা এক্সাম্পল দিয়ে আমাদের এই আলোচনা শেষ করব। আমি ইন্টিগ্রেশনের কয়েকটি ফর্মুলা লিখছি। দেখো, ফর্মুলা of integral calculus। ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেমন ধরো আমি লিখছি 1 নম্বর, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। আচ্ছা, এই প্রসঙ্গে একটি কথা আমি একটু বলে রাখি যে ইন্টিগ্রেশনের, আমি যেমন বললাম একটু আগে, যে এইটাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড, আর এটা হচ্ছে ডেরিভেটিভ। এখানে লক্ষ্য করে দেখো ইন্টিগ্রেশনের চিহ্নটা আছে, কিন্তু দেয়ার ইজ নো লিমিট। তার মানে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন দু রকম হয়, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল। যেখানে লিমিট থাকে না সেটা হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রাল, আর যেখানে লিমিট থাকে সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। এখন এখানে যেহেতু আমি লিমিট দিইনি, আমি ফর্মুলাগুলো কিন্তু সেম, আমি একটু কথা বলে দিই যে ফর্মুলাগুলো কিন্তু সেম, ফর্মুলাগুলো কিন্তু ডেফিনিট ইন্টিগ্রাল ইনডেফিনিট ইন্টিগ্রালের আলাদা কোনো ফর্মুলা নেই, ফর্মুলা একটাই, শুধু পার্থক্য হচ্ছে এই যে ডেফিনিট ইন্টিগ্রালে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা ডেফিনিট, মানে একবারে পার্টিকুলার নিশ্চিত মান, কিন্তু ইনডেফিনিট ইন্টিগ্রালে নিশ্চিত মান পাওয়া যাবে না, এর সঙ্গে একটা কনস্ট্যান্ট আসবে। এইবারে যদি তোমার সেই প্রবলেমে, যে প্রবলেম তুমি সলভ করতে চাইছো, সেই প্রবলেমে যদি সেখানে কন্ডিশন থাকে, তাহলে সেই কনস্ট্যান্টের মানটা তোমায় বার করলেই তবেই মানে ডেফিনিট ভ্যালুটা তুমি বা ইয়েটা পেতে পারো। তো আমরা সেই জন্যে এই ফর্মুলাগুলোকে ওই কনস্ট্যান্টটা রেখে দিই, আমরা বলবো অর্থাৎ x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যেমন পাওয়ার থেকে 1 বিয়োগ করেছিলাম, এখানে পাওয়ারে 1 যোগ হবে, n+1 বাই, ওখানে যেমন এটা এইখানে নেমেছিল, এটা নিচে আসবে n+1 প্লাস সি। তার মানে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইজ ইকুয়ালস টু x টু দি পাওয়ার n+1 বাই n+1 ইন্টু সি। সিটা হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হয়, সিকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, নাম্বার 2 নম্বর ফর্মুলা, আমরা যদি 2 নম্বর ফর্মুলা লিখি ইন্টিগ্রেশন u প্লাস ভি ইন্টু ডিএক্স, তাহলে কি লিখব? u প্লাস ভি ইন্টু ডিএক্স, তাহলে এটাকে আমরা লিখব ইন্টিগ্রেশন ইউ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন ভি ডিএক্স। নাম্বার 3, আমরা বিয়োগ করলেও সেই একইভাবে লিখব, তো সেটা আমি আর লিখছি না এখানে,
এবার হচ্ছে ইন্টিগ্রেশন সি ইউ ডিএক্স, তাহলে এখানে কি লিখবো, সি ইন্টু ইউ ডিএক্স। ওই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তো সেই আবার সেই ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট তো থাকবেই। আচ্ছা, তারপরে এটাকে আমি আবার একটা স্টেপ করে দিতে পারি, সি ইন্টু ইউ, ইউ বা এরকম। আচ্ছা ঠিক আছে, এটা থাকলো। তারপরে আমরা যদি 4 নম্বরে লিখি ইন্টিগ্রেশন সি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে কি লিখবো, এখানে সিটা বাইরে চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু সি প্লাস সি। এবারে তোমার উল্টো দিক থেকে যেমন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিএক্স, তার মানে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স ডিএক্স, তার মানে হচ্ছে লগ এক্স প্লাস সি। আমি এটা একটু মুছে দেব, একটু দেখে নাও। এটা মুছে দিলাম। এবারে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, আগে কি এসেছিল, এমটা সামনে চলে এসেছিল, এখানে তখন হবে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স কি হবে, সাইন এক্সের ইয়ে করেছিলাম আমরা যেটা, সেটা উল্টোটা হবে, তাহলে মাইনাস কস এক্স ডিএক্স, কস এক্স ইন্টু সি। ইন্টিগ্রেশন কস এক্স ডিএক্স, এটা হবে সাইন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স, এটা হবে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স কী হবে, এটা হবে সাইন এম এক্স বাই এম প্লাস সি। এই মোটামুটি যে ফর্মুলাগুলো আমি লিখলাম ইন্টিগ্রেশনের, এবার তোমাদের টেক্সট বইতেও তুমি ফর্মুলাগুলো পাবে। তো আমরা এবার একটা ছোট্ট একটা বা দুটো এক্সাম্পল দিয়ে আমরা আমাদের আলোচনা ডিফারেন্সিয়াল এবং ইন্টিগ্রাল ক্যালকুলাস এর আলোচনা এবং এই গোটা চ্যাপ্টারের যে আলোচনা সেটা আমরা শেষ করব। এই সমস্তগুলো করার পর তোমাদের যে টেক্সট বই, সেই টেক্সট বইয়ের যে সমস্ত ইয়েগুলো আছে, এক্সারসাইজগুলো আছে, সেগুলো একটুখানি সলভ করবে, তাহলে দেখবে এই ধারণা সম্পর্কে তোমাদের আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো আমরা একটা ছোট্ট এক্সাম্পল এখানে নিই। দেখো, তোমরা ইতিমধ্যে ধরো এরকম একটা ফর্মুলা তোমরা করেছো, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ক্লাস 9-এ পড়েছো। এটা কিসের ফর্মুলা, এটা হচ্ছে গতিবিদ্যার, তোমরা স্মৃতিবিজ্ঞানের অর্থাৎ কাইনেমেটিক্সের ফর্মুলা। অর্থাৎ কোনো একটা বস্তুকণা ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করেছিল, টি সময় বাদে তার বেগ হলো ভি, বস্তুটা হচ্ছে সমত্বরণে যাচ্ছিল, এ সমত্বরণে, তাহলে তার রিলেশন হচ্ছে এটা। ধরো আমি এটা কিচ্ছু জানি না, তাহলে সেক্ষেত্রে আমি এটা কিভাবে ব্যবহার করবো, দেখো আমি লিখতে পারি আমার যে ক্যালকুলাসের ধারণা, ইন্টিগ্রাল ক্যালকুলাস, আমরা ত্বরণ সমান এ সমান আমরা কি লিখতে পারি, ডিভি ডিটি, আমরা লিখতে পারি ডিভি ডিটি। তাহলে পরে ডিভি সমান আমরা কি লিখতে পারি, ডিভি সমান আমরা লিখতে পারি এ ডিটি, আমরা লিখতে পারি এ ডিটি। এবার ইন্টিগ্রেট বোথ সাইডস, ইন্টিগ্রেট বোথ সাইডস, তাহলে ইন্টিগ্রেশন ডিভি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ ডিটি। ইন্টিগ্রেশন ডিভি যেমন ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, তাহলে এখানে ইন্টিগ্রেশন ডিভি মানে ভি। এ যেহেতু কনস্ট্যান্ট সমত্বরণে যাচ্ছে, এটা বাইরে চলে আসবে, ডিটির ইন্টিগ্রেশন হচ্ছে টি, আর যেহেতু এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, তাহলে সঙ্গে একটা কনস্ট্যান্ট। আমি আগেই বলেছি যে এই কনস্ট্যান্টটার প্রকৃতি, এই কনস্ট্যান্টটার ভ্যালু আমরা বার করতে পারি শর্ত সাপেক্ষে। এখানে কি শর্ত আছে দেখো, শর্ত হচ্ছে এটাই যে বলেছে প্রাথমিক বেগ ইউ, প্রাথমিক বেগ আমি আগেও বলেছিলাম যে প্রাথমিক বেগ, প্রাথমিক সময় মানে কি,
প্রাথমিক বেগ মানে শুরুর সময়, তার মানে শুরু মানে টি ইজিক্যালস টু 0। তার মানে এইখানে আমি যদি লিখি হোয়েন টি ইজিক্যালস টু 0 তখন বেগটা কত ছিল ইউ। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে ইউ সমান টিটা 0 বসালে এটা 0 প্লাস সি, তার মানে সি ইজিক্যালস টু কত বেরোলো ইউ। তাহলে পরে এই ফর্মুলা এখন সি এর মান বসিয়ে আমরা কত পাবো, ভি ইজিক্যালস টু এটি প্লাস ইউ, দ্যাট ইজ ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি। দেখো উইথ দ্য হেল্প অফ ক্যালকুলাস উই ক্যান ডিডিউস ইজিলি দিস কনসেপ্ট। তো আমরা এটা করলাম। তো আজকে আমরা এই পর্যন্তই করে শেষ করছি। আগামী পরের আমরা যে এই চ্যাপ্টার নিয়ে আমরা একটু তোমরা আলোচনা করো, দেখো আমরা পরের চ্যাপ্টারে আলোচনা পরে শুরু করব। আজকে এখানেই আমি আলোচনা শেষ করছি।